রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী বলেছেন, খুব শীঘ্রই ভারত আমাদের কাছে ক্ষমা চাইবে। আমরা যেভাবে চাবো সেভাবেই ভারতকে চুক্তি করতে হবে। পুতিন বলেছেন, চীনে ৪৫ মিনিট গাড়িতে বসে মোদির সাথে তেমন কোনো কথাবার্তা হয়নি। ইউক্রেনে রাশিয়ার যাবৎকালের সবচেয়ে বড় হামলা, নতুন একটি ডুমসডে বিমান নির্মাণ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার বিরুদ্ধে এমন অবরোধ আরোপ করা হবে যাতে তাদের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলিয়াম লুথনিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার বিশ্বাস ১ মাস বা ২ মাস পরে ভারত আমাদের সাথে দর কষাকষি টেবিলে বসবে। ওরা ক্ষমা চাইবে আর ওরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে। আর ডোনাল্ড ট্রাম্প ঠিক করবেন যে কিভাবে উনি মোদির সঙ্গে চুক্তি করবেন। রোববার আমেরিকান বাণিজ্য মন্ত্রীর এমন বক্তব্য ঘিরে তীব্র সমালোচনা চলছে মোদি বিরোধী মহলে। তাদের মতে, ভারতের জন্য এর চেয়ে চূড়ান্ত অপমানজনক আর কিছু হতে পারে না। আমেরিকান বাণিজ্য মন্ত্রীর কথা অনুযায়ী, শুল্ক ইস্যুতে ভারত এখন পর্যন্ত যা করছে সেজন্য ভারতকে ক্ষমা চাইতেই হবে তাদের কাছে। আর শুল্ক নিয়ে আলোচনা টেবিলে ডোনাল্ড ট্রাম্প যা বলবেন, যেভাবে চাইবেন সেভাবেই ভারতকে চুক্তি করতে হবে। এ ধরনের অপমানজনক বক্তব্যের মাধ্যমে গোটা বিশ্ব বাজারে সরাসরি ভারতকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন কলকাতার সাংবাদিক সুব্রত বসু। তিনি বলেন, এমন অপমানও হজম করেছে মোদি সরকার। এমন অপমান আর ভারতকে এমন শাসনেরও কোনো জবাব দিচ্ছে না মোদির অফিস বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুব্রত বসু মোদির সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে লাভবান হচ্ছে আম্বানি সহ গুটি কয়েক কোম্পানি, কিন্তু বিপরীতে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক চাপিয়ে দেওয়া হলো গোটা ভারতবাসীর ওপর। সুব্রত বসু বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যা করছে তাতে তারা গোটা বিশ্বে ভারতকে একটি হাসির পাত্রে পরিণত করেছে। এদিকে চীনের তিয়ানজিনে পুতিনের সাথে এক গাড়িতে বসে মোদি পুতিন দীর্ঘ ৪৫ মিনিট ধরে একান্ত আলোচনারও প্রকৃত তথ্য বের হয়ে এসেছে। এ বিষয়ে স্বয়ং পুতিন যা প্রকাশ করলেন তা মোদি সরকার ও ভারতে মোদির গদি মিডিয়ার জন্য নিতান্তই হাস্যকর একটি বিষয়ে পরিণত হয়েছে। পুতিনের গাড়িতে মোদির ৪৫ মিনিট ধরে অবস্থান নিয়ে তুমুল তোলপাড় সৃষ্টি করে মোদির গদি মিডিয়া। পুতিন মোদির সাথে ৪৫ মিনিট ধরে একান্ত আলোচনা করেছেন গাড়ির মধ্যে বসে। এ খবর ফাঁস হতেই মোদির গদি মিডিয়া তাতে রঙের ড্রাম ঠেলে দিয়ে ঢোল পিটিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টায় নামে। তারা এর মাধ্যমে মোদি কত বড় গুরুত্বপূর্ণ বিশ্ব নেতা সেটা প্রমাণের চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ক্রেমলিনে এক সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফাঁস করে দিলেন এই বিষয়ে আসল তথ্য। মোদির সাথে গাড়িতে বসে দীর্ঘ ৪৫ মিনিট ধরে আলোচনা বিষয়ে পুতিনকে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে পুতিন বলেন, আমি ভালো ইংরেজি জানি না, ফলে তার সাথে আমার ২-১টি বাক্য বিনিময় ছাড়া আর তেমন কোনো কথা হয়নি। এই বিষয়ে কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, পুতিনের বা ক্রেমলিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আতিপাতি করেও কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি মোদির সাথে তার ৪৫ মিনিট ধরে একান্ত আলোচনা বিষয়ে কোনো তথ্য। যদি সত্যি এত দীর্ঘ সময় ধরে তার সাথে কোনো আলোচনা হতো, তাহলে তো পুতিনেরই তা প্রকাশ করার কথা ছিল আমেরিকাকে ঘায়েল করার জন্য। কিন্তু মোদির গদি মিডিয়ায় এ নিয়ে যখন ঢোল পেটাতে পেটাতে ফাটিয়ে ফেলার উপক্রম, তখনও সরকারের তরফ থেকে সম্পূর্ণ মুখে কুলুপ এঁটে রাখা হয়। ভারতের অনেক বিশ্লেষক বলেছেন, শুল্ক ইস্যুতে মোদি প্রশাসন যেভাবে গোটা ভারতকে বিশ্ব দরবারে হেয় করেছে, তাতে মোদির বিরুদ্ধে ক্ষুব্ধ বর্তমানে প্রতিটি দেশপ্রেমিক জনগণ। সম্ভাবনা আছে ভারতে মোদি পতনের আন্দোলন শুরু হওয়ার। সুব্রত বসু বলেছেন, সর্বশেষ যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী ভারতকে ক্ষমা চাওয়া নিয়ে যা বলেছেন তাতে প্রতিটি দেশপ্রেমিকের গা পিত্তি জ্বলে যাওয়ার অবস্থা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার বলেছেন, আমরা রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত। এর ফলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে এবং তখন পুতিন আলোচনা টেবিলে বসবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে। স্কট বেসেন্ট রোববার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন একসাথে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করলে রাশিয়ার অর্থনীতি আর টিকে থাকতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য চান তিনি। স্কট বেসেন্ট বলেন, বর্তমানে একটি প্রতিযোগিতা চলছে ইউক্রেন আর্মি এবং রাশিয়ান অর্থনীতি কতদিন টিকে থাকতে পারবে তার মধ্যে। খুব দ্রুত সময়ের মধ্যে এই দুটির যে কোনো একটির পতন ঘটবে। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর অবরোধ আরোপ করে, তাহলে বিপদ আরো বাড়বে ভারতের। কেবল তাই নয়, স্কট বেসেন্ট রোববার পরিষ্কার করে বলেছে,
রাশিয়া থেকে যারা জ্বালানি তেল কিনবে তাদের বিরুদ্ধে আবারও শুল্ক আরোপ করা হতে পারে, যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন আর্মি জানিয়েছে রোববার রাশিয়া 810টি ড্রোন, 4টি ব্যালিস্টিক মিসাইল ও 9টি ক্রুজ মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে 54টি ড্রোন ও 9টি মিসাইল ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় আঘাত করেছে। বাকি ড্রোন ও মিসাইল আকাশে প্রতিহত করা হয়েছে। সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়া একসাথে এত সংখ্যক ড্রোনের সাহায্যে এর আগে আর হামলা চালায়নি ইউক্রেনে। রোববার রাশিয়া প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ একটি সরকারি ভবনে। কিয়েভের স্বাধীনতা চত্বরে মন্ত্রী পরিষদ ভবনের হামলার পর আগুন ধরে যায়। রোববারের হামলায় বেশ কয়েকজন ইউক্রেনিয়ান নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যখন শান্তি আলোচনা চলছে, তখন এ ধরনের হামলার ফলে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইউক্রেন প্রায় প্রতিদিন রাশিয়ায় হামলা পরিচালনা করলেও সে বিষয়ে নীরবতা অবলম্বন করে বিবিসি সহ পশ্চিমা বিশ্ব। অপরদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার বলেছেন ক্রেমলিন ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করছে। পুতিন যা চাইছেন তার সবই তাকে দিয়ে দিয়েছেন ট্রাম্প। নতুন একটি ডুমসডে প্লেন নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াইহো রাজ্যে শুরু হয়েছে এর ফ্লাইট টেস্ট। নতুন নির্মিত প্লেনটি একটি নেক্সট জেনারেশন প্লেন। প্লেনটি নির্মাতা প্রতিষ্ঠান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য। 2024 সালে যুক্তরাষ্ট্র 5টি ডুমসডে প্লেন নির্মাণ শুরু করে। এজন্য $13 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে 4টি ডুমসডে প্লেন আছে। 2036 সালের মধ্যে নতুন 5টি ডুমসডে প্লেন যুক্ত হবে বহরে। এরপর থেকে অবসরে পাঠানো হবে পুরনো ডুমসডে প্লেনগুলো। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ সামনে রেখে উভয় দেশ নির্মাণ করেছে ডুমসডে প্লেন। পারমাণবিক যুদ্ধে যদি গোটা পৃথিবী ধ্বংসের উপক্রম হয়, তাহলে প্রেসিডেন্ট ও সামরিক বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা যেন আকাশে নিরাপদে অবস্থান করতে পারে, সেজন্য নির্মাণ করা হয়েছে এসব ডুমসডে প্লেন। এসব প্লেনে রয়েছে আকাশে অবস্থান করে যুদ্ধ পরিচালনার কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার। আকাশে বসে বোতাম টিপে চালানো যাবে। পারমাণবিক হামলায় এমন সব প্রযুক্তি রয়েছে এসব বিমানে। কোনো জ্বালানি সংগ্রহ করে অনির্দিষ্ট কাল পর্যন্ত এসব বিমান আকাশে অবস্থান করতে সক্ষম। রাশিয়ার কাছে কয়টি ডুমসডে প্লেন আছে তা অজানা, তবে বর্তমানে নতুন 2টি ডুমসডে প্লেন নির্মাণাধীন রয়েছে রাশিয়ার। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, কবি ও সাংবাদিক শাকিল মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ শাহাদাত। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং বিশেষ করে ইরান রেডিও বাংলার দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, সবাইকে শুভেচ্ছা। এবং আমি শুরুতেই বলে নিতে চাই যে আমি একজন বাংলা ভাষার লেখক হিসেবে এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করি সেই হিসেবে বাংলাদেশের মানুষ স্বভাবতই ইরানকে ভালোবাসে। বিশেষ করে ইরান হচ্ছে কবিতার শহর। ইরানে অনেক বিখ্যাত কবির জন্ম হয়েছে। বাংলাদেশের মানুষ স্বভাবতই হচ্ছে যুদ্ধবিরোধী, যে কোনো ধরনের যুদ্ধ, আগ্রাসন। কারণ আমাদের এই দেশটির জন্মই হয়েছে একটি যুদ্ধের ভিতর দিয়ে, এবং এখনও সেই পুনর্গঠন, সেই যুদ্ধ সেটা চলছে। তো আমরা সবসময় যুদ্ধবিরোধী বাংলাদেশের মানুষ, সেই হিসেবে আমরা ইরান বাংলা রেডিও আছেন সবাই আরো মানে রক্তিম শুভেচ্ছা জানাই বাংলাদেশের। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে শুরুতেই ইরান এবং ইসরায়েলে যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া 12 দিনের যুদ্ধ, সে বিষয় নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই আপনার কাছ থেকে। মূলত যে সময়টা যুদ্ধ হয় তখন আসলে আমরা দেখি বাংলাদেশের আপামর মানুষের একটা ধারণা ছিল, অনেকেই বলছিলেন যে ইরানের যদি পারমাণবিক কর্মসূচি বা ইরানের পারমাণবিক শক্তি যদি থাকতো, পরমাণু অস্ত্র যদি থাকতো, সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইসরায়েল ইরানে এইরকমভাবে অতর্কিত কিংবা অন্যায়ভাবে হামলা করার সাহস পেত না। একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনার কি ধারণা বা আপনার কি মন্তব্য, আপনি কি মনে করেন? আমি আসলে এটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই যে পশ্চিমারা তাদের মানে এখন থেকে প্রায় 60 বছর ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে একটি প্রক্সি ওয়ার, মানে এটা বলতে পারি আমরা মুসলিম জাতিগোষ্ঠী, কিংবা আমরা বলতে পারি যারা মানে ফিলিস্তিনের যারা বাসিন্দা, তাদের বিরুদ্ধে যে একটা প্রক্সি ওয়ার
জারি রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা যারা মিত্ররা, তার একটি মানে হাতিয়ার বলতে পারি আমরা ইসরায়েলকে। এবং স্বাভাবিকভাবেই আমরা যে যুদ্ধটি দেখলাম, এটা এক ধরনের মানে এটা আমার কাছে মনে হয়েছে যে ইরানের সামনে হয়তো আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। এটা এক ধরনের টেস্ট গেছে আমার কাছে মনে হয়েছে এই কারণে, কারণ 12 দিনের যুদ্ধে বিশেষ করে তেহরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা মোটামুটি গণমাধ্যমে যতটা দেখেছি, কিন্তু ইসরায়েলে যে ধরনের হামলা কিংবা ইসরায়েলে যে ধরনের আমরা ধ্বংসলীলা দেখলাম মানে ইরানের হামলার পরে, এটা আসলে ইসরায়েল কখনো কল্পনা করে নাই। এটা আমার মানে নিজের ব্যক্তিগত অভিমতের জায়গা। এবং আমি যদি ধরেন পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি তথ্য আপনাকে বলি যে এই মুহূর্তে যে 9টি পারমাণবিক সক্ষম দেশ, তাদের যদি আপনার টোটাল নিউক্লিয়ার ওয়ারহেডের কথা আপনি চিন্তা করেন, কত ধরেন সেটা 12,512টির মতো ওয়ারহেড হবে, মানে এটা হচ্ছে লেটেস্ট একটা পরিসংখ্যান। তো সেই সক্ষমতায় যখন আপনি একটি পরমাণু অস্ত্রের সক্ষমতার জায়গায় যাবেন, হ্যাঁ, সেটার কিছু প্রসিডিউর আপনার মেনটেন করতে হয়। যেমন আইএ বারবার বলে যে মিনিমাম হচ্ছে 400 কেজি ইউরেনিয়ামের যে 60% করে যে তাদের মানে ইউরেনিয়াম এনরিচ করার পাল্লা যদি ভারী হয় তখনই সে কিন্তু পরমাণু সক্ষমতার জায়গায় যায়। এবং সেটা যদি এবং সেই হিসাবে আইএই কিন্তু একসময় বলেছিল যে ইরান মানে প্রায় 90% কাছাকাছি চলে গেছে পরমাণু অস্ত্র তৈরির। এটা হচ্ছে পশ্চিমাদের এক ধরনের ন্যারেটিভস। এর বাইরে যদি আপনি যুক্তরাষ্ট্রের কথা বলেন, যেমন আমরা গত এই ইরানে হামলার কিছুদিন আগে আমরা দেখলাম যে মার্কিন কংগ্রেস কি বললো যে তাদের কাছে মানে গোয়েন্দা বাহিনী বললো যে তাদের কাছে তথ্য আছে ইরানের কাছে কোনো অস্ত্র নেই। মে মাসে এসে ট্রাম্প ঘোষণা দিয়ে দিল যে না, আমার কাছে তথ্য আছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। এখন এই যে ন্যারেটিভস পশ্চিমাদের মধ্যে, এবং আমরা সেই 12 দিনের যুদ্ধে কি দেখলাম যে ইরান কিন্তু খুব সুকৌশলে তার স্থাপনাগুলো সরিয়ে নিয়েছে মানে পরমাণু সক্ষমতার জায়গা থেকে। এবং ট্রাম্প যেটা মানুষকে দেখালো কি আমরা সেগুলো ধ্বংস করে দিয়েছি কি। এবং দেখেন কোন ফেজে হামলাটা শুরু হলো, যখন ইরান বলল যে আমরা আমাদের যে নিউক্লিয়ার সক্ষমতা কর্মসূচি রয়েছে আমরা নতুন করে আরেকটি ইনবিল্ড করতে যাচ্ছি, মানে আরেকটি কর্মসূচি আমরা নতুন করে যাচ্ছি, তার 1 সপ্তাহের ভিতরে আমরা দেখলাম কিন্তু ইসরায়েল হামলাটা করলো। এবং যে ন্যারেটিভসটা হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে, যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো এবং ইরানের সঙ্গে, সেখানে কিন্তু ইসরায়েল কোনো নেগোসিয়েশন পার্ট না। হোয়াই ইসরায়েল অ্যাটাক অন ইরান? এই প্রশ্নটাই আপনাকে তুলে দেবে যে আলটিমেটলি হ্যাঁ, ইরান যে সামরিক সক্ষমতার দিক থেকে কিন্তু ইসরায়েলের চেয়ে 3 গুণ আগানো, যেটা আমরা দেখেছি। তার যে ধরনের লেটেস্ট আমরা যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেখেছি, এই ক্ষেপণাস্ত্র কিন্তু স্বাভাবিকভাবে কেউ কল্পনাও করতে পারেনি এই ধরনের ওয়ারহেড মানে ইরানের কাছে রয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু একের পর এক আমরা যখন দেখলাম যে ইসরায়েলে হামলাগুলো হচ্ছে, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারবেন না এরকম দৃশ্য। আমি আন্তর্জাতিক সংবাদ নিয়ে কাজ করি অলমোস্ট 17 বছর, আমি কখনো এই ধরনের ছবি দেখিনি। ইসরায়েলিরা বাংকারের ভিতরে পালাচ্ছে, ইসরায়েলিরা ভবনের নিচে চলে যাচ্ছে, কিংবা ইসরায়েলিরা সুড়ঙ্গের মধ্যে চলে যাচ্ছে খাবার টাবার নিয়ে। তার মানে কি এই 12 দিনের যুদ্ধে স্বাভাবিকভাবে ইসরায়েলিদের ভিতরে এক ধরনের ভীতির সঞ্চার করেছে যে ইরানের সঙ্গে লাগাটা তাদের ঠিক হয়নি। এই যে এক ধরনের ন্যারেটিভস কিন্তু পশ্চিমা ওয়ার্ল্ডে পুরোপুরি ক্লিয়ার। এবং আপনি দেখবেন যে ওই সময় আমি খুব কাছ থেকে দেখেছি যেটা যে বিমানবন্দরগুলোতে যে পরিমাণ মানুষ ভিড় করেছে, দেশ ছেড়ে পালানোর হিড়িক তৈরি হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখেছি। এখন আপনি যে শুরুর যে প্রশ্নটা আমাকে চমৎকারভাবে করেছেন যে বাংলাদেশের মানুষ মনে করে যে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে হামলার সাহস দেখাতো না, কিন্তু আমার কাছে মনে হয় এটা এক ধরনের ইরান মানে এটা ছাতুরি বলে না যে এক ধরনের কৌশলে একটা ধোঁকা দেওয়া, একটা ভয় ভীতির সঞ্চার করা। ইসরায়েল এবং পশ্চিমাদের কিন্তু সেই মানে ইরানের যে লক্ষ্যটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার, ইরান কিন্তু সেই লক্ষ্যে অর্জন করতে পেরেছে। এটা আমি মনে করি এই কারণে তাদের ভিতরে একটা ভয় আতঙ্কের সঞ্চার করে দিয়েছে যে না, ইরানের সাথে লাগা যাবে না। মানে এই যে মুহূর্তে আমরা সেটাই বলছিলাম। আমরা দেখলাম যে এই 12 দিনের যুদ্ধের শেষ দিকে কিন্তু অনেকটা তড়িঘড়ি করে ছেড়ে দে মাকে দেবাচ্ছি এইরকম ভাবে করে আমেরিকাকে এনে খুব দ্রুত যুদ্ধবিরতি চুক্তিটা তারা করে ফেললো। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি মনে করেন? এখন আমার কাছে যেটা মনে হয়, দেখেন আলটিমেটলি ইরানের কাছে কিছু মানে সামরিক সক্ষমতার বাইরেও ইরানের কাছে কিছু ভৌগোলিক
উপাদান রয়েছে, মানে ভৌগোলিক শক্তিমত্তার জায়গা রয়েছে। ধরেন হরমুজ প্রণালীটার কথা আপনি যদি চিন্তা করেন, সারা পৃথিবীর যে মানে জ্বালানির যে চালান এই প্রণালী থেকে আসছে। এখন ইরান যদি ধরেন মনে করে যে আমি এখন হরমুজ প্রণালী আমি এখন অফ রাখবো, সেটা কিন্তু শুধু যুক্তরাষ্ট্র না, বাংলাদেশ বলেন, আমাদের এত অঞ্চল তাবৎ দুনিয়া অচল হয়েছে। এবং ওখানে যদি ধরেন তারা এটা স্টপ করে দেয়, তাহলে দিনে আমাদের যে ধরেন 10 কোটি ব্যারেল তেলের আমাদের সরবরাহ দরকার সারা পৃথিবীর, তো পার ডে মিনিমাম 2 কোটি ব্যারেলের সংকট তৈরি হবে। তাহলে এই ভ্যাকুয়ামটা কিভাবে মানে প্রিজার্ভ করবেন আপনি? এটা সম্ভব না। এর বাইরে আরেকটা চিন্তা করেন, সে কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা করে যুক্তরাষ্ট্রকেও কিন্তু এক ধরনের মানে এটাকে আপনি বলবেন যে মানে ঠান্ডা মাথায় কিন্তু যুক্তরাষ্ট্রকে এক ধরনের টিটকারি করছে, মানে এটাকে আমি বলবো না আঘাত করছে, এক ধরনের তিরস্কার করছে। এবং তার আগে কিন্তু তাকে বলে দিয়েছে যে আমি কিন্তু অ্যাটাক করতেছি। এবং দেখেন সে কিন্তু যুদ্ধের শেষ দিকে বলছে আমি কিন্তু আমার ঘাঁটিতে অ্যাটাক করবো, সে কিন্তু আস্তে তার লোকজনকে সরিয়ে ফেলেছে। তাহলে এই ধরনের মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির জায়গায় কিছু শর্ট টার্ম আছে, যেটা কিন্তু অলরেডি মানে সেই কার্ডটা ইরান প্লে করে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এবং আমার কাছে মনে হয় এই সামগ্রিক বিষয়, এবং আপনি যদি ক্ষয়ক্ষতির বিষয় চিন্তা করেন, ইরানের কিন্তু সেই অর্থে এবারের যুদ্ধে দৃশ্যমান হয়তো বেশ কিছু মানুষকে আমরা হারিয়েছি, বেশ কিছু পরমাণু বিজ্ঞানীকে আমরা হারিয়েছি, কিছু রাজনীতিবিদকে হারিয়েছি, কিংবা জেনারেলদেরকে হারিয়েছি। সো এটা ইরানের জন্য এক ধরনের মানে কষ্টের জায়গা তৈরি হয়েছে। বাট আপনি যদি উল্টো চিত্র ভাবেন যে আসলে তেল আবিব নিয়ে সাধারণ মানুষের কি ধারণা ছিল যে তেল আবিবকে কোনোভাবেই আসলে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব হবে না, কিন্তু আমরা সেটা দেখেছি। কিন্তু এর বাইরে আপনি চিন্তা করেন ওদের যে অহংকারের একটা জায়গা ছিল আয়রন ডোম, আমরা কি দেখলাম যখন সেই মানে এমন ভাবে একটা ওরা কিন্তু সাইরেন বাজারও সময় পায়নি, যে একটা সাইরেন বাজার একটা মানুষ সতর্ক হবে সেই সময়টাও কিন্তু দেওয়া হয়নি। মুহুর্মুহু যেভাবে ক্ষেপণাস্ত্রগুলা মানে পড়েছে তেল আবিবে, এটা কিন্তু একেবারে ইসরায়েল কখনো কল্পনা করে। কিন্তু এই মাঝেও আমরা একটা জিনিস দেখলাম যে আরব রাষ্ট্রগুলোর এক ধরনের দ্বিচারিতা। এই যুদ্ধটা কিন্তু মানে কে আপনার শত্রু কে আপনার মিত্র, হ্যাঁ, কে আপনার মানে মুসলিম ভ্রাতৃত্বের বোধ যদি চিন্তা করেন, কোন দেশ আপনার রিয়েল বন্ধু, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই যুদ্ধে। এবং মধ্যপ্রাচ্যের যে অনেক সমীকরণ, এই 12 দিনের ভিতরে অনেক ধরনের সমীকরণ কিন্তু চলে আসছে। যে কনফ্লিক্টটা মিডল ইস্ট জুড়ে আমেরিকা ক্রিয়েট করেছে, ইসরায়েল ক্রিয়েট করেছে, কি তাদের একটা বড় চিন্তার জায়গা ছিল যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র। আমরা সেই যদি 2014-15 কথা চিন্তা করি, ইরাক সিরিয়া ওই অঞ্চলকে কেন্দ্র করে যে এক ধরনের মানে টেরোরিজম স্পন্সরশিপ যেটা হলো, মানে রিলিজিয়াস টেরোরিজমের স্পন্সরশিপ যেটা করেছে, এবং এটার পিছনে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা দায়ী, এবং সেটা কিন্তু এখন প্রমাণিত। এবং আপনি যদি সেই আইসিসের সময়, তখন আপনি তখন টেলিভিশনে সাংবাদিকতা করেছেন, তখন কিন্তু প্রতিনিয়ত আমরাও সংবাদ করেছি সেই আইসিসের যে উত্থান মধ্যপ্রাচ্য জুড়ে ওই অঞ্চলটাই, এবং তাদের কিন্তু মূল প্রিন্সিপালটা ছিল আজকে সেই 10 বছর পরে 2025-এ এসে আমরা আলোচনা করছি যে এটা কিন্তু ইসরায়েলের একটা ফেইলার প্রজেক্ট ছিল আইসিস। এবং এই সারাকে সে হচ্ছে কিন্তু আইসিসির একটা প্রোডাক্ট, সে কিন্তু এক্স আল কায়দা। সে আজকে দেখেন বা এই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে নানা সমীকরণ চলছে, আমরা হয়তো ভাবছিলাম যে সে দায়িত্ব নেওয়ার পরে হয়তো ইরানের জন্য এক ধরনের পজিটিভ বিষয় হবে, ফিলিস্তিনিদের জন্য এক ধরনের সুখবর হবে, কিন্তু আদতে কিন্তু সেটা না। এই সারাকে কিন্তু ক্ষমতায় বসালো ইসরায়েল, আমেরিকাই। তাহলে দেখেন মধ্যপ্রাচ্যের এই যে ন্যারেটিভস আপনি যখন আলোচনায় আনবেন যে আসলে কি ঘটছে, ইরান কেন সবার শত্রু হয়ে গেল, কেন? কারণ ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চায়, আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবার আগে ইসরায়েলকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দরকার। এবং আজকে এত বছর ধরে ইরান যে কাজটা করে যাচ্ছে, ইরান কিন্তু বারবার বলে আসতেছে যে আমরা ফিলিস্তিনিদের সাথে আছি। ইরান কিন্তু একবারের জন্য বলে নাই আমি পিএলওর সাথে আছি কিংবা আমি হামাসের সাথে আছি। ইরান কিন্তু সবসময় ইরানের ভাষাই হচ্ছে যে আমি ফিলিস্তিনিদের সাথে আছি। এখন মধ্যপ্রাচ্য জুড়ে তাহলে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য কাকে দরকার? আমার বেশ কিছু ইনিশিয়েটিভ দরকার। সেই ইনিশিয়েটিভটা আমার কাকে দিয়ে করতে হবে? আমার কখনো সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে করতে হবে, কখনো আমার বাহরাইনকে দিয়ে করতে হবে, কখনো আমার জর্ডানকে দিয়ে করতে হবে, আর মিশর তো সবার আগে থেকে বেইমানি করে বসে আছে। তাহলে এই যে মধ্যপ্রাচ্যের যে সমীকরণটা চলছে এখন পর্যন্ত যেটা চলছে, এর ভিতরে একমাত্র কে নেতৃত্ব দিচ্ছে? ইরান। তাহলে কে এখন এই যারা হচ্ছে যে রাষ্ট্রগুলা প্রতিনিয়ত
মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা কিসের জন্য? তারা তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সৌদি আরব তার স্বার্থে চিন্তা করছে, জর্ডান তার স্বার্থ চিন্তা করছে, মিশর তার স্বার্থ চিন্তা করছে। এরা কিন্তু কেউই স্বাধীন ফিলিস্তিনিদের প্রশ্নে কিংবা ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্নে কেউ কিন্তু একবারও কথা বলেনি। কে কথা বলেছে বারবার? ইরান। তাহলে কাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে? ইরানকে। এবং এই অভিযান ইরানকে যে বারবার, এবং আপনি দেখেন 2023-এর 7ই অক্টোবর যখন ইসরায়েল এবং হামাসের ভিতরে যখন নতুন করে উত্তেজনাটা শুরু হলো, যখন হামাসের গেরিলারা গিয়ে একযোগে হামলা চালালো ইসরায়েলে, তার ওই সময় এক সপ্তাহ যেতে না যেতেই প্রথম একটি ক্ষেপণাস্ত্র অ্যাটাক করা কোথায় করলো? ইরানে। তাহলে এটা কেন? এই ক্ষেপণাস্ত্র হামলাটা কেন? তাহলে হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য জুড়ে যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যে আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছে, নিপীড়িত ফিলিস্তিনিরা, তাদেরকে কে সহায়তা দিয়ে আসছে? ইরান। তাহলে ইরান আমার জাতশত্রু, ইরানকে ধ্বংস করে দাও। এটা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক রাজনীতি বলেন কিংবা পশ্চিমাদের ম্যানিফেস্টোর জায়গা থেকে বলেন, দিন যত যাবে ইরান ইসরায়েলের মানে উত্তপ্ত পরিস্থিতি আরও বাড়বে আমার কাছে মনে হয়। কারণ এখন আলটিমেটলি যে ট্রাম্প যে পলিসিতে যাচ্ছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু এখন আর নেই, অবশিষ্ট নেই। হয়তো আপনার আলোচনায় এই বিষয়টা আরও আসবে। যে আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে এখন তো অনেকদিন হয়েছে যুদ্ধটা বন্ধ রয়েছে। আমরা দেখেছি তড়িঘড়ি করে শেষ সময়ে আমেরিকার মধ্যস্থতা যুদ্ধবিরতি হয়েছে, এখন যুদ্ধবিরতি চলছে। কিন্তু আমরা ইতিহাস যদি দেখি যে আসলে ইতিহাসে বেশ কয়েকবারই ইসরায়েল তাদের যে যুদ্ধবিরতি যে চুক্তি সেটি লঙ্ঘন করেছে, সেটি বারবার করেছে, হিজবুল্লাহর সাথে করেছে, আমরা দেখেছি। তো ইরানের সাথে যে যুদ্ধবিরতি চলছে, আপনি কি মনে করেন এটি কার্যকর হবে? আমরা কি আগামী দিনে হঠাৎ করে আগের মতো ইরানে আবার অতর্কিত হামলা চালানোর এরকম কি কোনো আশঙ্কা আছে কিনা, আপনি কি মনে করেন? একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই যে তাদের নেগোসিয়েশনটা হলো, এটা আসলে এক ধরনের আপনি মানে চুক্তি কিংবা ট্রিটির জায়গায় যদি বলেন, সেটা ভিন্ন আলোচনা। যেমন ধরেন 6 জাতির সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা, এটা এক ধরনের। কিন্তু এই যে যুদ্ধের যে আলোচনাটা বলছেন, এটা কিন্তু আলটিমেটলি ওই অর্থে লিখিত কোনো মানে অ্যাকর্ড হয়নি। হ্যাঁ, হয়নি। এক্স্যাক্টলি। সো এই সংখ্যাটা কিন্তু থেকে যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং এই যুদ্ধ যদি শুরু হয়, সবার আগে কিন্তু আক্রান্ত হবে, আপনার ধরেই রাখতে হবে, এবার কিন্তু আমেরিকা আক্রান্ত হবে। কি কারণে? কারণ হচ্ছে ইরান তার অস্তিত্বের স্বার্থেই আমেরিকার যারা মানে অ্যালাই রয়েছে তাদেরকে কিন্তু ইরান শান্তিতে থাকতে দেবে না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ তারা কিন্তু সবসময় এক ধরনের কথা বলে আসতেছে যে ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। আর আপনি যদি অন্য আইএ এর কথা বলেন, আইএ কিন্তু একবারের জন্য বলে নাই যে তারা ইরানের কাছে পরমাণু সক্ষমতার মানে প্রমাণ পেয়েছে, এই কথা কিন্তু একবারও আইএই বলে নাই। কিন্তু এই ন্যারেটিভসটা কে ছড়িয়েছে? পশ্চিমারা। এবং সেই জায়গায় যদি আপনি আরেকটা জিনিস, আপনার ধরেন নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির আগে যে আপনার যে কনভার্সন ফ্যাসিলিটি দরকার, সেটা কিন্তু আইএ রিপোর্টে কোথাও কিন্তু নাই যে ইরানের সেই কনভার্সন ফ্যাসিলিটি এখন পর্যন্ত হয়নি। তাহলে কোন ভিত্তিতে বলা হচ্ছে যে ইরানের পরমাণু অস্ত্র রয়েছে? আর এই যে নতুন করে যুদ্ধ যদি আপনার শুরু হয়, সেই যুদ্ধের আপনার যদি মানে আপনি ভয়াবহতা আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা জুনে একটি দেখলাম যে ইরানের যে সর্বোচ্চ যে পরিষদ গার্ডিয়ান কাউন্সিল, তারা কি করে দিল যে আমরা আইএর সহযোগিতা স্থগিত করে দিল। এবং এটা কিন্তু যখন এই যুদ্ধ বন্ধের কয়েকদিন আগের ঘটনা, গার্ডিয়ান কাউন্সিল কিন্তু স্পষ্ট করে বলে দিল যে আমরা আমরা শর্ত মানি না। এরপরে আপনার কি আসলো? ধরেন এই পর্যন্ত যদি আপনি চিন্তা করে দেখেন যে ইরানের যে মানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যে নিষেধাজ্ঞা নিয়ে আমরা একটা আলোচনা চলছে এখন কিন্তু মানে পশ্চিমারা, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যেটা চাচ্ছে যে এতদিন কি ছিল যে ইরান তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাবে। ইরান কিন্তু এটা বারবার বলে আসতেছে যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আর এখন তারা যে শর্ত দিয়েছে যে আমরা কি হলে অ্যাটাক করব, তাকে অবশ্যই সেই 6 জাতির যে পরমাণু চুক্তি ছিল সেটাই তো ফেরত আসতে হবে। এরপরে বেশ কিছু তারা শর্ত দিয়ে দিয়েছে। আমি যদি সেই শর্তের কথা একটু আপনাকে আমি স্মরণ করিয়ে দেই, আমি একটু আস্তে আস্তে দেখছিলাম যে সেই শর্তগুলো কি কি আছে। সেখানে তারা হচ্ছে জাতিসংঘের যে নিষেধাজ্ঞা ছিল
মানে এর আগে, সেখানে আবার হচ্ছে ইরানকে মানে ফিরাবে এক করবে, এবং এখানে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, এবং এটা আন্তর্জাতিক মানে গণমাধ্যমগুলো আমরা দেখলাম এরা একটা এই অ্যাকর্ডটার নাম দিয়েছে E3 অ্যাকর্ড। হ্যাঁ, সেটা মানে- 2015 সালে যুক্তরাষ্ট্র জাতিসংঘের যে চুক্তিটা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে নতুন করে যে যুদ্ধ শুরু হতে পারে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে এখন যে নেগোসিয়েশনের যে পোর্শনটা চলছে এর ভিতরে, এর ভিতর থেকে হয়তো আরেকটা সংঘাত উস্কে উঠবে। কারণ তারা যে ধরনের শর্ত দিয়েছে এটা আসলে কোনোভাবে মানা সম্ভব না। তারা একটা শর্ত দিয়েছে, আমি আপনাকে একটু বলি, সেটা বলছে যে 15 চুক্তি এবং নিরাপত্তা পরিষদের 2231 যে প্রস্তাবটা আছে, 2231 যে একটা প্রস্তাব, সেখানে বলা আছে স্পষ্ট করে যে এক বা একাধিক পক্ষ যদি মনে করে ইরান বড় ধরনের অঙ্গীকার ভঙ্গ করেছে, তবে তারা ওই নিরাপত্তা পরিষদকে জানাতে পারবে। ওই জানানোর 30 দিনের মধ্যে সমর্থন না হলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আসবে। এবং এই নিষেধাজ্ঞাগুলো ইরানের উপরে কি ধরনের আসবে? একটা হচ্ছে অস্ত্র, দ্বিতীয়ত জাহাজ, ইরানের যে মানে বাণিজ্যিক জাহাজ আছে, যুদ্ধ জাহাজ, বাণিজ্যিক জাহাজ, এবং ইরানের যারা অফিসার আছে, এরপরে হচ্ছে ইরানের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে, এবং এটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির ভাষা এটাকে বলা হচ্ছে স্ন্যাপব্যাক। এবং এখন কিন্তু নেগোসিয়েশনের টেবিলটা রয়েছে সেই স্ন্যাপব্যাকের জায়গায়, এবং এই E3 ইরানকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থে আলোচনায় ফিরে আসতে হবে ইরানকে, যুক্তরাষ্ট্রের স্বার্থে। তাদের কিন্তু এবং প্রথম দাবি। আপনি জানেন যে সেখানে তারা কিন্তু আপনি যেটা বলছিলেন যে পরমাণু ইস্যুর বাইরেও কিন্তু এখন নতুন একটা বিষয় নিয়ে আসছে। হ্যাঁ, সেটি হচ্ছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। হ্যাঁ, আমি এটাই আপনাকে বলছিলাম যে এবং আরেকটা পয়েন্ট তারা অ্যাড করছে যে আইএই কে পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার দিতে হবে, আইএই কে। এরপরে যেটা যুদ্ধের সময় কিন্তু এটা ছিল। ইরান কিন্তু অলরেডি হ্যাঁ, থেকে বের করে দিয়েছে, বলছে না এটা সম্ভব না। এবং আইএই আবার কি বলছে যে 400 কেজির বেশি 60% পর্যন্ত ইউরেনিয়ামের যে অস্তিত্ব, সেটা সেই লেভেলে হচ্ছে ইরান কিন্তু এখন নিউক্লিয়ার এনরিচ করছে, এবং এটা একটা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির 90% কাছাকাছি। এখন এটা কিন্তু আমার কাছে মনে হয় এক ধরনের পশ্চিমা প্রোপাগান্ডা। এটা আমার কাছে এটার কোন যারা এতদিন ধরে মানে এই 10 বছর ধরে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোয় তারা হচ্ছে রীতিমতো পরিদর্শন করে এক ধরনের আছে, এখন হঠাৎ করে তাদের কাছে মনে হলো এক ধরনের তারা প্রোপাগান্ডা টাইপ ছড়াতে হবে ওয়েস্টার্ন মিডিয়া, এবং এটা কিন্তু সারা ছড়াচ্ছে। তো আমি যেটা E3 প্রশ্নে আপনাকে আরেকটা বললাম যে এটা যদি আলটিমেটলি ইরান না মানে,